হুম, তো কি বলতেছিলাম? হেব্রিজ। হেব্রিজ মানে হচ্ছে হেব্রিজ মানে হচ্ছে তোমার স্কটল্যান্ড থেকে তোমার দূরে একটা দ্বীপপুঞ্জের নাম হচ্ছে হেব্রিজ। স্কটল্যান্ড থেকে অনেক দূরে একটা দ্বীপপুঞ্জের নাম কি? হেব্রিজ। বলতেছে এই সে যে গানটা গাচ্ছে, মনে হচ্ছে যে এই যে স্কটল্যান্ডে যে ফরেস্ট, ফরেস্ট মানে অনেক দূর, দূরবর্তী, ঠিক আছে? ফরেস্ট মানে কি? ফরেস্ট সুপারলেটিভ ডিগ্রি আর কি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। ফরেস্ট মানে সবচেয়ে দূরে, মানে দূরবর্তী, দূরবর্তী এই হেব্রিজ যে ইয়ে আছে, দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে তার এই গানটা শোনা যাচ্ছে। মানে মনে হচ্ছে এই সাগরের হচ্ছে নীরব নিস্তব্ধতা ভেঙে ওই হেব্রিজ দ্বীপ পর্যন্ত তার গানটা চলে গেছে, কবি বলতেছে। তাইলে আমরা এই লাইনের এই কবিতা যদি এই সেকেন্ড স্ট্যান্জা যদি সামারি দেখি, তাহলে কি বলতেছে? বলতেছে কোনো নাইটিঙ্গেলেই বল- এরকম ভাবে গান গায় নাই, যে এটা হচ্ছে ক্লান্তিকর পথিকের কে আনন্দ দেই, তার গানটা না যতটা আনন্দ দিয়েছে, এটা বলছে। তারপর বলতেছে, বলতেছে ট্রাভেলারদের, যারা আছে ভ্রমণকারী, বলছে ট্রাভেলারদের যখন তারা মরুভূমির মধ্যে আছে ছায়া, যখন তারা ছায়া খুঁজে পায়, ঠিক আছে, ছায়াযুক্ত আশ্রয় খুঁজে পায়, তাদের কাছে যতটা আনন্দ লাগে, ঠিক এই যে তার এই গানটা তাদের কাছে ততটাই আনন্দ লাগতেছে। তারপরে বলতেছে তার এই ভয়েসটা থ্রিলিং, থ্রিলিং মানে কি বলছে? মনোমুগ্ধকর। তার এই মনোমুগ্ধকর ভয়েস, যেটা হচ্ছে সে কখনোই কেউ শুনে নাই। বসন্তকালে যে কোকিল যেভাবে গান গায়, কোকিলে যে গান গায়, তার চেয়েও বেশি মনোমুগ্ধকর ভয়েস ছিল তার এই গানটা। এবং এই তার গানটা মনে হচ্ছে যে সাগরের নিস্তব্ধতা ভেঙে হেব্রিস দ্বীপ পর্যন্ত চলে গেছে। এই হচ্ছে সেকেন্ড স্ট্যান্জা। এসে এই যে যেটা আর কি, যে কোনো বুলবুলি পাখি যে এমন গান গায়নি, কখন এমন গান গায়নি। অপসাদগ্রস্ত পথিক দলের জন্য এমন স্বাগত সুর, ভ্রমণকারীদের জন্য কোনো ছায়াঘেরা কুঞ্জে আরবীয় মরুভূমিতে এমন শিহরণ জাগিয়ে ধ্বনি কখনো শোনা যায়নি বসন্তকালে কোকিল থেকে। সমুদ্রমালার নীরবতা ব্যঙ্গে সমূহ হেব্রিজ দ্বীপমালায় মাঝে। মানে এই তার এই গানটা মনে হচ্ছে এই যে অনেক দূরে, সুদূর হেব্রিজ দ্বীপে মনে হয়েছে তার গানটা নীরবতা ব্যঙ্গে, সমুদ্রের নিস্তবতা ব্যঙ্গে ওই দ্বীপ পর্যন্ত তার গানটা পৌঁছে গেছে। উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস, বলছে কেউ কি আমাকে বলবা না সে কি গান গাচ্ছে? কবি বলতেছে যে উইল নো ওয়ান টেল মি হোয়াট শি আসলে সিং, কি হয়েছে মা? গাচ্ছে। এই কথা বলতেছে কে? ডাকে যে মিউট করে দিচ্ছি। তো কি বলতেছে? কেউ কি আমাকে বলবা না সে কি ধরনের গান গাচ্ছে? পারহ্যাপস দ্য দ্য প্লেনটিভ নাম্বারস ফ্লো। পারহ্যাপস, পারহ্যাপস মানে কি? সম্ভবত। পারহ্যাপস মানে কি? পারহ্যাপস মানে সম্ভবত। প্লেনটিভ, প্লেনটিভ মানে হচ্ছে বিষণ্ণ। প্লেনটিভ মানে কি? প্লেনটিভ মানে বিষণ্ণ। দ্য প্লেনটিভ, প্লেনটিভ নাম্বারস ফ্লো, নাম্বারস ফ্লো, নাম্বারস, নাম্বার মানে গান বা ছন্দ, এখানে নাম্বারস, নাম্বারস মানে কি? গান। নাম্বারস মানে এখানে গান বা ছন্দ, ঠিক আছে? ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া আর কি। ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ঠিক আছে? ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। তো বলতেছে পারহ্যাপস দ্য প্লেইনটিভ নাম্বারস ফ্লো। তো কবি এখানে প্রথম দুই লাইনে কি বলতেছে? প্রথম দুই লাইনে বলতেছে যে কেউ কি বলতে পারবা সে কি ধরনের গান গাচ্ছে? তো কবি বলতেছে, আবার বলতেছে সম্ভবত সে হচ্ছে প্লেইনটিভ, মানে দুঃখ, বিষণ্ণ, এই ধরনের গান গাচ্ছে, ঠিক আছে? এই ধরনের গান গাচ্ছে, বা তার গানে দুঃখ বিষণ্ণ ভরা, ঠিক আছে? দুঃখ বিষণ্ণ ভরা ছন্দ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তার গানে দুঃখ বিষণ্ণ ভরা ছন্দ প্রবাহিত হচ্ছে। নাম্বারস মানে কি? নাম্বারস মানে ছন্দ বা গান, ঠিক আছে? এরকম বোঝায়। ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস। তার গানটা সম্ভবত কবি কবি জানে না, কারণ হচ্ছে কবি ভাষা বুঝতেছে না। সে যে গান গাচ্ছে, এই গানটা কবির মনের মধ্যে গাইতে গেছে, ঠিক আছে, কিন্তু কবি বুঝতেছে না সে আসলে কোন ধরনের গান গাচ্ছে। এখন কবি নিজেই প্রশ্ন করছে যে সে কি গান গাইতেছে, আবার নিজে উত্তর দিতেছে সম্ভবত সে বিষণ্ণ তার গান গাচ্ছে, ঠিক আছে? অথবা ফর ওল্ড মানে কোনো প্রাচীন কালের কোনো গান গাচ্ছে, অথবা আনহ্যাপি মানে আনহ্যাপি কোনো গান গাচ্ছে, ফার অফ, ফার অফ থিংস, অথবা কোনো আগের, ঠিক আছে? ফার অফ মানে কি? দূরবর্তী কোনো বিষয়। ফার অফ মানে দূরবর্তী মানে বা অতীতের। ফার অফ মানে কি? ফার অফ মানে অতীতের কোনো কিছু গাচ্ছে সে। অথবা এন্ড ব্যাটেলস লং এগো, অথবা অতীতে যুদ্ধ সংঘটিত হওয়ার কোন একটা গান গাচ্ছে। কারণ কবি বুঝতেছেন কি ধরনের গান গাচ্ছে, কারণ তার ভাষা বুঝতেছে না, এই ধরনের কবি নিজে নিজে উত্তর দিতেছে।
যে সে হয়তো কোনো প্রাচীনকালে আনহ্যাপি গান গাচ্ছে, অথবা হচ্ছে কোনো যুদ্ধর গান গাচ্ছে, অথবা কোনো বিষণ্ণতার গান গাচ্ছে। মানে কবি তার টোনটা ধরতে পারছে, গানের টোনটা। মানে অনেক সময় আমরা গানের অর্থ না বুঝলেও আমরা গানের টোনটা ধরতে পারি, যে হ্যাঁ এই গানের মধ্যে বিষণ্ণতার টোন একটা পাওয়া যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের ইমোশনকে অনেক সময় জাগায় তুলে। তো কবি সেম ভাবে এই জিনিসটা বুঝছে। দেখো এখানে একটাও কিন্তু হ্যাপি কোনো ওয়ার্ড ইউজ করে নাই, এখানে আনন্দের কোনো একটা ওয়ার্ড ইউজ করে নাই, যে কবি বুঝাচ্ছে হ্যাঁ সম্ভবত আনন্দ হইতে পারে, সম্ভবত দুঃখ হইতে পারে, এগুলো বোঝায়। একটা ওয়ার্ড ইউজ করে নাই। তার মানে কবি ধরেই নিছে যে তার গানটার মধ্যে কি আছে, দুঃখ আছে। কবি বুঝছে কিভাবে দুঃখ? কারণ হচ্ছে তার গানের সুর, মানে অনেক সময় টোন দেখলে আমরা বুঝতে পারি, ঠিক না, গানটা হচ্ছে কি, কোন ধরনের গান, এইটা আর কি। অর ইট ইজ সাম মোর হাম্বল লে, অথবা অর ইট ইজ সাম সাম মোর হাম্বল লে। হাম্বল মানে কি, নমনীয়। লে, লে মানে হচ্ছে গান আর কি, আমরা বলি না লিরিক, ঠিক আছে, লে বলি না। এই যে লিরিক থেকে মনে হচ্ছে লে থেকে কি আসছে, লিরিক, বুঝছো, লে থেকে কি আসছে, লে থেকে লিরিক আসছে আর কি। তো বলতেছে যে সম্ভবত, বা বলতেছে অর ইট ইজ সাম মোর হাম্বল লে, নাকি এটা আরো কোনো সাধারণ গান। কবি বলতেছে এটা কি যুদ্ধের গান, নাকি বিষণ্ণতার গান, বা আনহ্যাপি গান, বা অতীতের কোনো গান, নাকি আরো কোনো, মোর হাম্বেল মানে অতি সাধারণ, নাকি এটা অতি সাধারণ কোনো গান। এবং যে গানটা ফেমিলিয়ার, ফেমিলিয়ার ম্যাটার টুডে, আর যে গানটা হচ্ছে বর্তমান যুগে পরিচিত না, সে কি এরকম কোনো কিছু গান গাইতেছে। ফেমিলিয়ার ম্যাটার টুডে, অফ টুডে মানে কি, দেখো টুডে, দেখো কিভাবে লাগছে কবি, টুডে টুডে। তুমি বলতে পারো না যে এই বানান ভুল, ঠিক আছে, এই কথা কিন্তু বলতে পারবো না টুডে বানান ভুল। তো কারণ কবিতার মধ্যে কবিরা যেভাবে লেখে এইভাবে রাইট। বলছে সে যে গান গাইতেছে, এই গানটা কি এই বর্তমান কালে বা বর্তমান সময়ে, এই মডার্ন যুগে এটা কি ফেমিলিয়ার না, এরকম ধরনের কোনো গান গাইতেছে। তারপর অপরিচিত কোনো কিছু এরকম আর কি। সাম ন্যাচারাল সরো, লস অর পেইন, দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মে বি গেইন। বলছে তার এই গানটার মধ্যে আছে সাম ন্যাচারাল সরো। সাম ন্যাচারাল সরো মানে কি, স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক বা প্রকৃতিগত ভাবে, কোনো প্রকৃতিগত ভাবে কোনো দুঃখ বা লস, অথবা হচ্ছে হারানো, অথবা পেইন, অথবা কোনো বেদনার, এরকম কোনো কিছু তার গানের মধ্যে আছে, বা হারানো যন্ত্রণা, এরকম কোনো কিছু নিয়ে সে গান গাচ্ছে। দ্যাট হ্যাজ বিন, দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মে বি গেইন, মে বি এগেইন। এবং যে জিনিসটা, যে দুঃখ বা যে দুর্দশা, বা যে লস, বা যে সরো, বা যে পেইন, এই জিনিস নিয়ে যে সে গান গাচ্ছে, এটা কি আবার আসতে পারে, এরকম কোন বিষয় নিয়ে সে গান গাইতেছে। মে বি এগেইন মানে এই বিষয়টাকে আবার আসতে পারে, এরকম কোনো কিছু নিয়ে সে গান গাচ্ছে, কবি প্রশ্ন করছে। তাহলে আমরা থার্ড স্টেঞ্জা যদি আবার সামারি করি, সামারি করলে কবি কি বলতেছে, কবি বলতেছে কেউ কি আমাকে বলবা সে কোন ধরনের গান গাইতেছে। তখন কবি নিজে নিজে প্রশ্ন জবাব দিচ্ছে, যে সম্ভবত সে কোনো বিষণ্ণতার গান গাচ্ছে, অথবা আনহ্যাপি কোনো গান গাচ্ছে, অথবা অতীতের কোনো গান গাচ্ছে, অথবা যুদ্ধের কোনো কোনো গান গান গাচ্ছে, অথবা এর চেয়ে আরো কোনো সাধারণ কোনো গান গাচ্ছে, যে গানটা বর্তমানে ফেমিলিয়ার না, যে গানটা সে বর্তমানে পরিচিত না। এবং তার গানটার মধ্যে হচ্ছে ন্যাচারাল সরু মানে স্বাভাবিক ভাবে যে দুঃখ, এই দুঃখটা প্রকাশ পাইতেছে, অথবা লস, অথবা পেইন, এরকম জিনিসগুলো প্রকাশ পাচ্ছে। এবং যে জিনিসগুলো হয়তো বা আবার, মানে ওই দুঃখটা আবার, ওই পেইনটা, ওই লসটা হয়তো আবার আসতে পারে, এরকম কোনো কিছু সে গান গাচ্ছে। এটা হচ্ছে থার্ড স্টেঞ্জে। এই যে দেখো কি বলতেছে, দেখছো, কেউ কি আমাকে বলবে সে কি গান গায়। হয়তো বা বিষাদের কোনো গানের প্রবাহ, পুরনো অসুখী বহু আগের জিনিস, এবং বহু আগের যুদ্ধের গাথা, নাকি, নাকি এটা কোনো চরণ কবির গাথা। তারপর হচ্ছে আধুনিক যুগে পরিচিত ঘটনা, কোন স্বাভাবিক দুঃখ, হারানো বেদনা, যা ঘটেছে এবং আবার ঘটতে পারে, মানে এই টাইপের কোনো কিছু কবি জিজ্ঞেস করতেছে। তারপরে হোয়াট এভার দ্য থিম, দ্য মেইডেন স্যাং। হোয়াট এভার দ্য থিম, হোয়াট এভার মানে যাই, এই গানের বিষয়বস্তু যাই হোক। কবি বলতেছে, কবি তো বুঝতেছে না গানটা কি নিয়ে গানের বিষয়বস্তু, বস্তুটা কি। বলতেছে হোয়াট এভার দ্য থিম, গানের বিষয়বস্তু যাই হোক, দ্য মেইডেন স্যাং। এই যে মেইডেন মানে হচ্ছে বালিকা, ঠিক আছে, মেইডেন মানে কি, মেইডেন মানে হচ্ছে বালিকা, বা কুমারী মেয়ে বোঝায় আর কি, মেইডেন মানে কুমারী মেয়ে বা বালিকা বোঝায়। সে বলছে এই কুমারী মেয়ে বা এই বালিকা যে গানটা গাচ্ছে, যে গানটা গাচ্ছে, তো এটা যে থিমে হোক সমস্যা নাই, যে থিমে হোক, এজ ইফ হার সং, মনে হচ্ছে, এজ ইফ, এজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং,
মানে এই গানের কোনো শেষ নাই। এই বালিকাটা, এই কুমারী মেয়েটা যেই গানটা গাচ্ছে না কেন, এটা মনে হচ্ছে এই গানের কি নাই, কোনো শেষ নাই, এই গানটার শেষ হচ্ছে না, এরকম গান গাচ্ছে। এখন তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে হচ্ছে এখানে কেন এই কবি এই কথা বলছে। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আর থাকতে পারে যে কবি কেন বলতেছে যে তার গানের কোনো শেষ নাই। আসতেছে, সামনে আসতেছে। আই সো হার সিঙ্গিং এট হার ওয়ার্ক। কবি বলতেছে আমি তাকে কাজ করতে দেখছি এবং গান গাইতে দেখছি। আই সো হার সিঙ্গিং, আমি তাকে কি করতে দেখতেছি, গান গান গাইতে দেখছি। এট হার ওয়ার্ক, সে কাজ, যখন সে কাজ করতেছে তখন। অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং। অ্যান্ড ওভার দ্য সিকল, সিকল মানে সেখানে কাস্তে। সিকল মানে কি, কাস্তে। কাস্তে বুঝো, মানে সে যেমন ধরো ফসল কাটে না, ধান কাটে না, এই ধান কাটার যন্ত্রটাকে কাস্তে বলে আর কি। ঠিক আছে, এই যে ওভার, ওভার দ্য শিকল বেন্ডিং। তো শিকল মানে কি বলছি, দ্য শিকল মানে হচ্ছে কাস্তে। বেন্ডিং মানে কি, বেন্ডিং মানে হচ্ছে তোমার ইয়ে করার কি, ঝুঁকে থাকা। ব্যান্ড, ব্যান্ড মানে হচ্ছে নিচু হয়ে থাকা আর কি, ব্যান্ড মানে বাঁকা হয়ে থাকা। ঠিক আছে, ব্যান্ড মানে কি, ব্যান্ড মানে হচ্ছে বাঁকা হয়ে থাকা আর কি। তো বলতেছে কি, তা আমি তাকে কাস্তে দিয়ে যখন সে বাঁকা হয়ে এই ফসল কাটতেছে, তখন তাকে গান গাইতে দেখছি। তখন তাকে গান গাইতে দেখছি। আই সো হার সিঙ্গিং এট ওয়ার্ক অ্যান্ড ওভার শিখলে, শেখাল বেন্ডিং। যখন সে কাস্তে নিয়ে হচ্ছে নিচু বাঁকা হয়ে আছে, তখন সে কি করতেছিল, তখন সে গাছ এই ইয়া করতেছিল, গান গাচ্ছিল এবং কাজ করতেছিল। আই লিসেন্ড, আমি শুনেছিলাম। মোশনলেস অ্যান্ড স্টিল। মোশনলেস মানে কি, মোশনলেস মানে হচ্ছে তোমার একদম স্থির হয়ে, মানে হচ্ছে মোশন ছাড়া, নড়াচড়া ছাড়া। কবি বলতেছে আই লিসেন্ড, আমি শুনেছিলাম। কবি তার এই যে মেয়েটা যে গান গাচ্ছে আর হচ্ছে কাজ করতেছে, তখন কবি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল। মোশনলেস মানে একদম নীরবে, একদম ইয়ে হয়ে আর কি, মানে কোনো প্রকার নড়াচড়া ছাড়া আর কি। দাঁড়িয়ে, এন্ড স্টিল মানে একদম দাঁড়িয়ে নড়াচড়া ছাড়াই ও স্থির হয়। স্টিল মানে কি হয়, স্থির হয়। বলতেছে আমি স্থির হয়ে নড়াচড়া ছাড়াই তার গানটা শুনতেছিলাম। এন্ড এন্ড এজ আই মাউন্টেড আপ দ্য হিল। তখন কবির মনে হচ্ছে যে কবি যে পাহাড়ের চূড়ায় আরোহণ করতেছে। এজ আই, এজ আই, এবং যখন আমি পাহাড়ের চূড়ায় উঠেছিলাম। ঠিক আছে, এজ আই মাউন্টেড, মাউন্টেড মানে কি, মাউন্টেড পাহাড়ের চূড়ায় ওঠা আর কি। আপ দ্য হিল, হিলের মানে পাহাড়ের চূড়ায়। দ্য মিউজিক, এই যে যে গানটা গাচ্ছে, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর। সেই যে গানটা গাচ্ছে, এই মিউজিকটা আমি আমার হৃদয় করে, হৃদয়ের মধ্যে কি করেছিলাম, বহন করেছিলাম। বিয়ার থেকে বোর আর কি, পাস্ট। আমি আমার হৃদয়ের মধ্যে বহন করেছিলাম। লং আফটার ইট ওয়াজ হিয়ার্ড নো মোর। লং আফটার, লং আফটার মানে কি, অনেক পরেও, অনেক পরেও ইট ওয়াজ হিয়ার্ড নো মোর, এটা আর শোনা যায় নাই। মানে, তো এখানে কি বোঝাচ্ছে, এই লাইন, এই দুইটা লাইনের মধ্যে, শেষের দুইটা বলতেছে আমি এই গানটাকে আমার হৃদয়ের মধ্যে বহন করেছিলাম। যখন গানটা শোনা যাচ্ছিল না তখনও, যখন আর গানটা শোনা যাচ্ছিল না তখনও আমি এই গানটাকে কি করছিলাম, আমার হৃদয়ের মধ্যে বহন করেছিলাম। এটার মানে কি, যখন তুমি একটা গান শুনলা, মনে করো যেটা হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে, গানটা হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে একদম মনে করো গাইতে যায়, তখন তুমি গানটা যখন নাও শুনবো, তখন গানের সুরটা মনে, তোমার মনের মধ্যে বাজতে থাকে, বারবার বাজতে থাকে, বারবার বাজতে থাকে। কবি এই জিনিসটা বোঝাচ্ছে যে যদিও গানের সাউন্ডটা আর শোনা যাচ্ছে না, কিন্তু আমার হৃদয়ের মধ্যে যে গাইতে গেছে ওই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি। তাহলে এবার স্টেজে সামারি করা যাক। তো কবি বলতেছে এই যে গানের বিষয়বস্তু যাই হোক, এই যে বালিকাটা, মেইডেন মানে বালিকা বা কুমারী, এই কুমারী মেয়েটা যে গানের গাচ্ছে, এই গানের বস্তু যাই হোক, মনে হচ্ছে যে এই গানটা শেষ হচ্ছে না। শেষ হচ্ছে না কেন, কারণ হচ্ছে কবি এই গানটাকে তার হৃদয়ের মধ্যে ধারণ করছে। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে কবি কেন বলছে যে গানটা শেষ হচ্ছে না, এরকম প্রশ্ন থাকতে পারে। তখন এই কারণ একটাই, কারণ হচ্ছে কবি তার গানটাকে, এই গানটাকে তার হৃদয়ের মধ্যে ধারণ করছে, এই কারণে গানটা তার কাছে শেষ হচ্ছে না। আই সো হার সিং এডওয়ার্ড। কবি তখন তারপরে কি বলতেছে যে আমি তাকে দেখেছিলাম, যে যখন সে বাঁকা হয়ে, এই যে তার এই যে কাস্তে, এই কাস্তে নিয়ে সে যখন ফসল কাটতেছিল বাঁকা হয়ে, নিচু হয়ে, তখন সে কি করতেছিল, গান গাইতেছিল। তখন আমি তার গানটা শুনেছিলাম মোশনলেস হয়ে, মানে স্থির হয়ে, স্টিল, স্টিল হয়ে। ঠিক আছে, একদম নড়াচড়া ছাড়াই আমি তার গানটা শুনেছিলাম। এজ আই মাউন্টেড আপ দ্য হিল, আমার কাছে তখন মনে হচ্ছিল, বা আমি তখন পাহাড়ে আরোহণ করতেছিলাম। আর এই গানটা আর শোনা যায় নাই, কিন্তু এই গানটা হচ্ছে আমি আমার হৃদয়ের মধ্যে কি করেছিলাম, ধারণ করেছিলাম। যদিও গানটা আর শোনা যায় নাই, কিন্তু আমি এই গানটা আমার হৃদয়ের মধ্যে ধারণ করেছিলাম। দেখো, এই হচ্ছে আমাদের কবিতা। কবিতাটা বুঝতে পারছো?
নাকি সবটা একবার সামারি করব? আমাকে জানাও কবিতাটা বুঝতে পারছো কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি একটু সবটা একটু সংক্ষেপে সামারি করে দিই নাকি? হ্যাঁ, সবটা একটু সংক্ষেপে সামারি করে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম দিকে কবি কি বলতেছে, কবি প্রথমে বলছে তার বোনকে বলতেছে বিহোল্ড, মানে একদম মনে কর প্রথমে ইয়া দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক না? মানে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে। তো বিহোল্ড মানে কিছু দাঁড়াও দাঁড়াও, দেখো, তার বোনকে দেখতেছো, দেখো দেখো, এই যে দাঁড়াও, যে দেখো একজন একাকী একজন বালিকা, লাস্ট মানে হচ্ছে বালিকা, তো সে কি করতেছে, সে গান গাচ্ছে এবং রেপিং ফসল কাটতেছে। বলতেছে তোমরা স্টপ, হয়তো থামে যাও, অথবা হচ্ছে ধীরে ভাবে ধীরে ধীরে হচ্ছে এই জায়গাটা পার হো, তাকে ডিস্টার্ব করিও না। এই জায়গায় তোমাকে অবশ্যই প্রশ্ন করতে পারে যে কবি কেন স্টপের কথা বলছে অথবা জেন্টলি পাসের কথা বলছে, কারণ এখানে তাকে বিরক্তি না করাটা বোঝাচ্ছে। এখন যদি তারা সাউন্ড করে বা শব্দ করে যে ওই যে বালিকাটা গান গাচ্ছে, তার গানে ডিস্টার্ব হবে, তার মনের মধ্যে যে একটা আনন্দ চলতেছে, সে হঠাৎ করে থেমে যাবে। ওন ওন মানে হচ্ছে ওই, ওন মানে কি, ওন মানে ওই, ওই সলিটারি, সলিটারি মানে একাকী, ঠিক আছে? হাইল্যান্ড, হাইল্যান্ড মানে পাহাড়, পাহাড় উচ্চ জায়গা আর কি। তো সে ওই হাইল্যান্ড লাস ওই বালিকাকে দেখো যে হচ্ছে একাকী গান গাচ্ছে এবং ফসল কাটতেছে। তো তোমরা হচ্ছে আলতো ভাবে বা ধীরে ধীরে হচ্ছে এই জায়গাটা পার হো অথবা থেমে যাও। তারপরে সে একাকী হচ্ছে ফসল কাটতেছে এবং ফসল বাঁধতেছে এবং মেলানখলিক এবং অথবা মেলানখলি গান গাচ্ছে, মানে দুঃখ দুর্দশার গান গাচ্ছে। এবং এই এবং শুনো দেখো, এবং শুনো, ও লিসেন, ও লিসেন মানে হচ্ছে এবং শুনো। তার এই গানটা মনে হচ্ছে এই উপত্যকা ও উপত্যকাটাকে, এই পাহাড়ি উপত্যকাটা কি করতেছে, আচ্ছন্ন করে ফেলছে। ওভারফ্লোয়িং, ওভারফ্লোয়িং মানে কি করা, আচ্ছন্ন করা। তার গানটা মনে হচ্ছে যে পাহাড়ের মধ্যে, মনে করো যখন চারদিকে পাহাড় থাকে বা কোনো ইয়ে থাকে, দেওয়াল থাকে, তখন একটা ইকো হয়, ঠিক ঠিক না, প্রতিধ্বনি হয়, মনে হচ্ছে তার এই গানটা যে পাহাড়ের তাকে কি করতে ফেলছে, প্রবাহিত করে ফেলছে, আচ্ছন্ন করে ফেলছে তার এই গানটা। তারপরে কবি বলতেছে যে তার এই সুর, যে যে সুরে গান গাচ্ছে, ঠিক আছে, চান্ট মানে হচ্ছে সুর আর কি, বলছে সে যে সুরে গান গাচ্ছে, যে এই সুরটা, যে তোমার কোনো নাইটিঙ্গেল পাখি এরকম সুরে গান গায় নাই। এবং যে গানটা হচ্ছে তাদেরকে ক্লান্তি পথিককে ওয়েলকামিং, মানে ওয়েলকাম জানাইছে। যে গানটা দ্বারা হচ্ছে তাদেরকে কি করাইছে, ওয়েলকাম। তো ওয়ারি মানে ক্লান্তি, আর ব্যান্ডস মানে, ব্যান্ডস মানে হচ্ছে পথিক, ঠিক আছে, দল। ব্যান্ডস মানে হচ্ছে দল বুঝায়, গ্রুপ বুঝায়, ঠিক আছে। যে গানটা হচ্ছে ক্লান্ত প্রতীককে কি করে কি করছে, আনন্দ দিয়েছে, ওয়েলকাম জানাইছে। অফ ট্রাভেলার, অথবা যে কোনো ট্রাভেলার, যে যে মরুভূমির মধ্যে যখন কোনো ট্রাভেলার, যেমন ধরো কি যায় ছায়াযুক্ত আশ্রয় পায়, তাদেরকে যতটা আনন্দ করে, ঠিক তার গানটাও তাদেরকে ওই রকম ভাবে তাদেরকে কি করছে, আনন্দ করেছে। তো শেডি হান্ট, শেডি হান্ট মানে হচ্ছে তোমার কি, শেডি হান্ট মানে হচ্ছে ছায়াযুক্ত স্থান আর কি। কোনো আরাবিয়ান, আরাবিয়ান স্যান্ড মানে, স্যান্ড মানে এখানে মরুভূমি, ঠিক আছে। তো আরাবিয়ান এই মরুভূমির মধ্যে যখন ছায়াযুক্ত আশ্রয় পেলে ট্রাভেলার যেরকম হয়, তাদেরকে সেম, এই সেম তাদের গানটা তাদের কাছে ওইরকম মনে হয়েছে। তারপরে তার এই ভয়েস, এ ভয়েস অফ থ্রিলিং, থ্রিলিং মানে কি বলছি, মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকর এরকম ভয়েস কখনোই বসন্তকালে কোকিল পাখি পর্যন্ত এরকম গান গায় নাই। সে যে ভয়েসে মনোমুগ্ধকর গান গাইছে, যে বসন্তকালেও কোনো কোকিল এরকম গান গায় নাই। এবং তার যে এই গানটা কি করছে, তার এই গানটা মনে হচ্ছে সাগরের নিস্তব্ধতা ভেঙে এই দূরবর্তী যে হেব্রিস যে দ্বীপপুঞ্জ আছে, ওই দ্বীপপুঞ্জের মধ্যে চলে গেছে, কই বলতেছে। তো এখানে যদি এগুলো কিন্তু হাইপারবোল ইউজ করা হয়েছে, ঠিক না? যে গান কি এত দূর যাইতে পারে, যেতে পারে না। এটা কিন্তু হাইপারবোল মানে অতিরঞ্জন করা হয়েছে। হাইপারবোল মানে কি, হাইপারবোল মানে হচ্ছে এক্সাজারেট স্টেটমেন্ট, মানে হচ্ছে অতিরঞ্জন করে বলা, বাড়িয়ে কিছু বলা, ঠিক আছে। তো এখানে বলতেছে যে তার গানটা মনে হচ্ছে সাগরের নিস্তব্ধতা ভেঙে, সাগরের নিস্তব্ধতা ভেঙে ওই দূরবর্তী হেব্রিজ যে দ্বীপ আছে, ওই দ্বীপে পর্যন্ত চলে গেছে তার গানটা। তারপরে ওই কবি বলতেছে, কেউ কি আমাকে বলবা, কবি বলতেছে সে কি ধরনের গান বাজছে। এই কথা বলার কারণ কি, এই কথা বলার কারণ হচ্ছে কবি বুঝতেছে না যে তার ভাষাটা, সে কোন ভাষায় গান গাচ্ছে। সে হচ্ছে কি স্কটিশ ভাষায় গান গাচ্ছে, ঠিক না? তো কবি বলতেছে কেউ কি আমাকে বলতে পারবা যে এখানে সে কি ধরনের গান গাচ্ছে। তো কবি আবার নিজে উত্তর দিতেছে যে সম্ভবত সে প্লেইনটিভ মানে বিষণ্ণতা, বিষণ্ণতা গান গাচ্ছে, আনহ্যাপি গান গাচ্ছে, অথবা অতীতের কোনো বিষয় নিয়ে গান গাচ্ছে, অথবা অতীতের কোনো যুদ্ধ এই নিয়ে গান গাচ্ছে। কারণ তার গানের সুরটাই ছিল বিষণ্ণ, এই জন্য কবি এই জিনিসগুলো কথা বলতেছে। এখানে কিন্তু অন্য কিছু কবি কথা বলে নাই, কারণ কি সুরটা ছিল কি মিলানকলিক, এই জন্য। তারপর কি বলতেছে, তারপরে বলতেছে অথবা তার গানটা হতো অতি সাধারণ কোনো গান। লে, লে মানে কি, লে মানে হচ্ছে গান, ঠিক আছে। মুর হাম্বল, মুর হাম্বল মানে কি অতি সাধারণ, অথবা তার গানটা হচ্ছে
অতি সাধারণ কোনো গান, অথবা ফেমিলিয়ার ম্যাটার অফ টুডে, বা যেটা হচ্ছে কবি জিজ্ঞেস করতেছে যেটা কি বর্তমান কালে বা কবি যখন ছিল বলছে এখন এই যুগে এই গানটা কি পরিচিত, এরকম কোনো গান গাচ্ছে সে। তারপর কি বলতেছে, বলছে তার গানটাতে যেন মনে হচ্ছে যে ন্যাচারাল সরো, মানে প্রাকৃতিক গত তোমার দুঃখ, দুর্দশা বা লস, হারানো অথবা পেইন, এরকম জিনিসগুলা প্রকাশ পাচ্ছে। দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মে বি গেইন। এবং এই গানটা বা এই দুঃখ দুর্দশাটা হয়তো কি হতে পারে, আবার আসতে পারে, এরকম টাইপের কোনো কিছু সে কি গান গাচ্ছে। মেবি, মেবি এগেইন মানে কি, মেবি এগেইন মানে যেটা আবার আসতে পারে এরকম আর কি, এরকম কোনো কিছু সে গাচ্ছে। ঠিক আছে, এই যে আবারও ঘটতে পারে, ঠিক আছে, যা ঘটেছে এবং আবারও ঘটতে পারে, কোনো স্বাভাবিক দুঃখ, হারানো বেদনা, যা ঘটেছে বা এবং ও আবারও ঘটতে পারে, এরকম কোনো কিছু নিয়ে সে গান গাচ্ছে, কবি জিজ্ঞেস করছে। তারপর কবি বলতেছে হোয়াট এভার দ্য থিম দ্য মেইডেন সাং, বলতেছে যাই হোক এই গানের বিষয়বস্তু যাই হোক, মনে হচ্ছে, আমার কবি বলতেছে তার এই গানটা মনে হচ্ছে নো ইন হ্যাভ নো এন্ডিং, মানে কখনোই শেষ হবে না, এই গানের কখনোই শেষ হবে না, কবি বলতেছে। এবং কবি বলতেছে আমি তাকে দেখছি কাজ করতে, যখন সে এই কাস্তে নিয়ে কি করতেছিল, ফসল কাটতেছিল বাঁকা হয়ে, তখন আমি তাকে দেখছি সে তাকে গান গাইতে, এবং আমি দাঁড়িয়ে মোশনলেস হয়ে স্থির হয়ে একদম চুপচাপ হয়ে আমি তার গানটা শুনছিলাম, এবং আমি পাহাড়ে আরোহণ করতেছিলাম, এবং যখন আমি দূরে চলে গেলাম, যখন তার গানটা আর শোনা যাচ্ছিল না, তখনও এই গানটা হচ্ছে আমার হৃদয়ের মধ্যে বাজতেছিল, আমার মনে হচ্ছে আমি এই গানটা আমার হৃদয়ের মধ্যে বহন করছি। ঠিক আছে, এই হচ্ছে কবিতার সামারি। তারপরও আমি এখানে ওয়ার্ড মিনিং সবগুলা দিয়ে দিয়েছি। বিহোল্ড, সলিটারি, ঠিক আছে, একাকী, নিঃসঙ্গ, আইল্যান্ড, পাহাড়ি অঞ্চল, লাস মানে মেয়ে বা কন্যা, ঠিক আছে, সবগুলো আমি দিয়ে দিছি, অর্থ দিয়ে দিছি। তোমরা অর্থ দেখে দেখে কবিতাটা পড়বা, কবিতাটা তাহলে তোমরা বুঝতে পারবা। তারপরে দেখো সামারি, এখন যেটা বললাম যে স্টেঞ্জা বা স্টেঞ্জা সামারি এখন করলাম না, সেম ভাবে প্রত্যেকটা স্টেঞ্জা সামারি করে দিয়েছি, ঠিক আছে। এখানে ফার্স্ট স্টেঞ্জা, সেকেন্ড স্টেঞ্জা, থার্ড স্টেঞ্জা সবগুলোতেই সামারি করে দিয়েছি। ফাইনাল স্টেঞ্জা, সর্বশেষ স্টেঞ্জাতে কি বলছে সবটাই সামারি। তারপরে থিম, এখানে থিম কি কি হতে পারে দেখো। তোমাদের, তোমরা সব সময় তোমাদের একটা এই পরীক্ষার আগে তোমাদের এখানে 17টা কবিতা আছে, 17টা কবিতার সামারি এবং থিম একসাথে করে দিয়ে দিব। এটা কে কেন দিব, পরীক্ষার আগে যাতে করে তুমি এক নজর করে কবিতাটা দেখে যেতে পারো। কারণ কবিতার সামারি আর থিমটা যখন তোমার মাথায় থাকবে, তখন এখান থেকে তুমি যে কোনো প্রশ্ন আনসার করতে পারবা। এই জন্য সবগুলো তোমাদের পরীক্ষার আগে তো আমি সবগুলো একসাথে দিয়ে দিব আর কি, মানে 17টা কবিতার সামারি, থিম। এখানে থিম মানে কবিতার থিমটা কি হতে পারে, দেখো একটা হচ্ছে দ্য বিউটি অফ সিম্পলিসিটি অ্যান্ড রুরাল লাইফ। এখানে দেখো কবি একদম সাধারণ বিষয় নিয়ে আলোচনা করছে, ঠিক না, এবং গ্রামীণ জীবন নিয়ে আলোচনা করছে একটা। তারপর আরেকটা কি, দ্য পাওয়ার অফ মিউজিক অ্যান্ড এক্সপ্রেশন বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, হুম, আর এক্সামের কথা চিন্তা করে না, একদম ইনশাল্লাহ পড়াশোনা করো, ভালো কিছু করবা। দেখো, তো এখানে সেকেন্ড কি বলতেছে, পাওয়ার অফ মিউজিক অ্যান্ড এক্সপ্রেশন বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো কবি কিন্তু ল্যাঙ্গুয়েজ বুঝে নাই, ভাষা বুঝে নাই, কিন্তু ওই যে গানের যে এক্সপ্রেশনটা, এটা কিন্তু কবির মনের মধ্যে গাইতে আছে। কবি বলছে না গানটা কবি হৃদয় দিয়ে গ্রহণ করছে, হৃদয়ের মধ্যে গ্রহণ করছে, কিন্তু কবি গানের কিন্তু অর্থ বুঝে নাই, বুঝছো। তাহলে সেকেন্ড থিম হচ্ছে এটা, কবিতার বিষয়বস্তু, থিম মানে তো আমরা জানি বিষয়বস্তু। 3 নাম্বার কি বলতেছে, নেচার অ্যান্ড হিউম্যান হারমোনি, হারমোনি। তো নেচার এবং হিউম্যানের মাঝখানে, মানুষ এবং নেচার মাঝখানে যে সম্পর্কটা, দেখো এখানে কবি জাস্ট একটা মেয়ে গান গাচ্ছে আর ফসল কাটতেছে, তুমি যদি সাধারণভাবে চিন্তা করো শেষ। কিন্তু কবি এটাকে দেখো কত সুন্দর করে ফুটিয়ে তুলছে, যে মানুষ এবং হচ্ছে নেচারের সাথে যে সম্পর্কটা, এটাকে হচ্ছে কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, ঠিক না। তারপর হচ্ছে দেখি, হুম, দেখো, তারপর ইমেজিনেশন, মেমোরি অ্যান্ড ইটার্নাল ইফেক্ট অফ আর্ট। ইমেজিনেশন, দেখো কল্পনা, যে এখানে একটা রোমান্টিক কবিতার একটা বৈশিষ্ট্য কি বলছিলাম, ইমেজিনেশন। কবি কিন্তু কল্পনা করতেছে যে কবি তার গানটা যে সাগরের নিস্তব্ধতা ভেঙে ওই হেব্রিস দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছে গেছে, কবি কিন্তু ইমেজিনেশন করতেছে, ঠিক না। তাহলে সে কবিতার আরেকটা থিম হচ্ছে কি, ইমেজিনেশন মানে কল্পনা, ঠিক আছে। কবিতা আরেকটা থিম কি, ইমেজিনেশন মানে কল্পনা। মেমোরি, তো কবি বলছে না কবি গানটা হচ্ছে তো কবি হৃদয়ের মাঝে বহন করছে, যেটা কবির কি হয়ে থাকবে, মেমোরি হয়ে থাকবে। এবং চিন্তা করো কবি কবিতাটা কিন্তু লেখছে এই যে মেমোরিতেই, মেমোরি হিসাবে লেখছে, তার স্মৃতি হিসাবে লেখছে।
কবিতা বাস্তব ঘটনাতে কিন্তু কবি লেখছে, কবিতাটা লেখছে, ঠিক না? সে যখন একটা স্থানে এরকম ভ্রমণ করছিল তার বা তার বোনকে নিয়ে, তখন সেম চিত্রটা সে দেখতে পাইছে, তখন ওই জিনিসটা নিয়ে সে কবিতা লেখছে। তাহলে কবিতার আরেকটা বিষয়বস্তু কি, থিম কি? মেমোরি অ্যান্ড ইটার্নাল ইফেক্ট অফ আর্ট, এবং চিরস্থায়ী ইফেক্ট। কবির মধ্যে যে দেখো আর্ট, আর্ট মানে এই যে সঙ্গীত, সুর, এই সঙ্গীত এই সুরটা যে তার মধ্যে চিরস্থায়ী একটা ইফেক্ট করছে, প্রভাব ফেলছে তার মধ্যে, এটা হচ্ছে আরেকটা বিষয়বস্তু, ঠিক না? তাহলে এই হচ্ছে চারটা বিষয়বস্তু। চারটা বিষয়বস্তু কি কি? একটা হচ্ছে তোমার এই যে সাধারণ এই গ্রামীণ জীবন, তারপর সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে যে মিউজিকের পাওয়ার এবং এক্সপ্রেশন বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজকে ছাড়িয়ে গেছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের সীমানাকে, ভাষার সীমানাকে ছাড়িয়ে গেছে। তারপর একটা কি, নেচার এবং হিউম্যান হারমোনি, হারমোনি, নেচার এবং মানুষের সাথে এই যে কানেকশন, যে সম্পর্কটা, এটা। তার চার নাম্বার কি, ইমাজিনেশন, মেমোরি, কল্পনা, স্মৃতি। তারপর হচ্ছে এইগুলার যে চিরস্থায়ী ইফেক্ট, যে আর্টের যে চিরস্থায়ী ইফেক্ট, এই জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে কবি এই কবিতাটা লিখছে। কবিতার থিম হচ্ছে এটা। এতটুকু ক্লিয়ার? দেখো এগুলো কিন্তু মুখস্থের বিষয় না, তুমি জাস্ট এই চারটা জিনিস যদি মাথায় রাখো, তো চারটা জিনিস দিয়ে তুমি কি করতে পারবা, তোমাকে থিম রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে তুমি আনসার করতে পারবা। তুমি নেচার এবং মানুষের মাঝখানে সম্পর্কটা দেখাবা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মিউজিকের পাওয়ারটা দেখাবা, যে কবি মিউজিকের পাওয়ার হিসেবে কি কি বলছে। একটা পাওয়ার বলছে যে মিউজিকের পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে এই যে হেব্রিজ দ্বীপ পর্যন্ত পর্যন্ত উম, গানটা তোমার চলে গেছে। এবার আর কি বলছে মিউজিকের পাওয়ার কি, যে তাদেরকে ওই আনন্দ দিয়েছে, তারা যখন এই যে ক্লান্তি ছিল, ঠিক আছে, তখন তাদেরকে কি কি দিছে, মিউজিকটা তাদেরকে আনন্দ দিছে। এই জিনিসগুলো তুমি তুলে ধরবা এখানে। কবিতার মধ্যে মিউজিকের কি কি কথা বর্ণনা করছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তুমি বর্ণনা করবা। তারপর হচ্ছে নেচারের কি কি জিনিস বর্ণনা করছে, এই জিনিসগুলো হচ্ছে তুমি কবিতার মধ্যে তুলে ধরবা। এই জাস্ট শুধু এই ইয়াগুলা, হেডলাইন গুলা মনে রাখবা, তাইলেই হয়েছে। আচ্ছা, তারপর দেখ ইমেজারি, এখানে ইমেজ কি ব্যবহার করছে। ইমেজারি মানে কি? ইমেজারি আমরা এর আগেও বলছি, ইমেজ মানে কি, ইমেজ মানে হচ্ছে কবিতার মধ্যে কবি এরকম কিছু ওয়ার্ড ইউজ করে যেগুলো হচ্ছে আমরা মনের মধ্যে ছবি ক্রিয়েট হয়, বা যেগুলো হচ্ছে আমাদের পাঁচটা যে সেন্স আছে, হিয়ারিং, লিসেনিং, ঠিক আছে, সেন্স অফ স্লাইট, দেখা, টাচ, ঠিক আছে, স্মেল, এই যে পাঁচটা আমাদের ইয়ে আছে, সেন্স আছে, এই পাঁচটা সেন্স আমাদেরকে জায়গায় তোলে। এখন যদি তোমাকে কবিতার মধ্যে বলে যে যে গোলাপ ফুলের সুবাস, এই এই কথা, এই লাইনটা লেখলো কবি, তো তোমার মধ্যে হচ্ছে গোলাপ ফুলের যে যে সুবাস আছে, যে ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা তোমার মাথার মধ্যে আসবে, ঠিক না? তো এটা তো তোমার কি জায়গায় তুলছে, তোমার তো হচ্ছে তোমার স্মেলকে জায়গায় তুলছে, ঠিক আছে, এরকম আর কি। তারপর হচ্ছে এই যে বললো যে এই পাকা আম, সুস্বাদু পাকা আম, তো এরকম যখন সুস্বাদু পাকা আম বলছে, তোমার মধ্যে হচ্ছে এই যে তোমার এই যে টেস্ট কে জাগায় তুলছে, ঠিক না, পাকা আমের স্বাদটাকে তোমার মধ্যে জাগায় তুলছে। এই এই টাইপের ওয়ার্ড গুলো ইউজ করে কবিরা কবিতার মধ্যে। এটা হচ্ছে রোমান্টিক কবিতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এরকম ইমেজারি ইউজ করে, মানে এরকম ইমেজারি ইউজ করে, যে জিনিসটা হচ্ছে লিসেনারদের মনের মধ্যে ছবি ক্রিয়েট করতে সাহায্য করে। এবার দেখো এখানে কি কি ইমেজ ইউজ করা হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সোয়েটার রেপার ইজ ফুল অফ বিউটিফুল ইমেজারি। দেখো এই কবিতা যখন আমি পড়ছি তখন তোমাদের মধ্যে সেম একটা ইমেজ তৈরি হয়েছে না, যেরকম একটা মেয়ে গান গাচ্ছে পাহাড়ের মধ্যে আর শস্য ফসল কাটতেছে, এরকম একটা ইমেজ কিন্তু তোমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। এই যে গানটা, গান যে গাচ্ছে, তখন তোমার মনের মধ্যে হচ্ছে একটা গানের একটা সাউন্ড, বা হচ্ছে তোমার মনের মধ্যে এরকম একটা ক্রিয়েট হচ্ছে যে এরকম ধরনের গান গাচ্ছে। তাহলে সেই এই যে চিত্রটা তোমার মনের মধ্যে ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে কিসের সাথে রিলেটেড, আমাদের হিয়ারিং মানে কোনো কিছু শোনার সাথে রিলেটেড, ঠিক না? এই ধরনের একটা চিত্র কবি তুলে ধরছে। এখান থেকে কি কি চিত্র তুলে ধরছে যেগুলো হচ্ছে আমাদের পাঁচটা সেন্সের সাথে রিলেটেড, দেখি। দেখো, ফুল অফ বিউটিফুল ইমেজারি দ্যাট appeals টু আওয়ার স্লাইট অ্যান্ড লিসেনিং। মূলত এই দুইটা হচ্ছে চিত্র, ইমেজ, কবিতায় এখানে বেশি ব্যবহার করা হয়েছে। স্লাইড মানে কি, দৃশ্য, মানে কবি যেভাবে হচ্ছে পাহাড়ের কথা বর্ণনা করছে, বা যেভাবে হচ্ছে মেয়ের কথা বর্ণনা করছে, আমাদের কল্পনার মধ্যে ওই রকম একটা মেয়ের একটা ছবি তৈরি তৈরি হয়েছে, যে কিনা হচ্ছে তোমার কি করতেছে, কোন একটা উপত্যকার মধ্যে ফসল কাটতেছে, শস্য কাটতেছে, এরকম একটা ছবি তৈরি হয়েছে। আরেকটা কি, আমাদের মনের মধ্যে যে ছবি তৈরি হয়েছে, যে ওই মেয়ে একটা গান গাচ্ছে, এরকম একটা আমাদের হিয়ারিং, ঠিক না, যে আমাদের হিয়ারিং হচ্ছে কি সেন্সটাকে জাগায় তুলছে। দো দিস দো দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডস মাধ্যমে কবি উই ক্যান ক্লিয়ারলি সি দ্য সেন্স অ্যান্ড হিয়ার দ্য মিউজিক। কবি যে সকল ওয়ার্ডগুলো ইউজ করছে, ওই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ক্লিয়ারলি সি, মানে আমরা দেখতে পারি, ঠিক না, দ্য সিন, এই সিনটাকে, কবি যে সিনটা ক্রিয়েট করছে আমাদের মনে, অ্যান্ড হিয়ার দ্য মিউজিক, আমরা
মিউজিকটা মনে মনে আছে, আমাদের মনে মধ্যে একটা মিউজিক তৈরি হয়েছে। এই যে মেয়েটা আছে কি ধরনের গান গাচ্ছে, আমাদের মনে মধ্যে হচ্ছে মিউজিক রিলেটেড সেন্স তৈরি হয়েছে। এবার দেখো কোন কোন ওয়ার্ড দাও দেখো। তাহলে একটা কি, প্রথম ইমেজটা কবি কোন ধরনের ইমেজ ইউজ করছে, ভিজুয়াল ইমেজ। এটাকে ভিজুয়াল ইমেজ বলা হয়, মানে হচ্ছে যেটা আমাদের দেখার সাথে রিলেটেড, যে জিনিসটা হচ্ছে আমাদের দেখার সাথে রিলেটেড, এটাকে কি বলে, ভিজুয়াল ইমেজ। ঠিক আছে। দ্য পোয়েট পেইন্টস এ ক্লিয়ার পিকচার অফ lonely হাইল্যান্ড গার্ল স্ট্যান্ডিং ইন এ ফিল্ড কাটিং গ্রেইন অ্যান্ড সিঙ্গিং অ্যালং। তখন আমাদের মধ্যে বললাম না যে আমাদের মনের মধ্যে একটা ছবি ক্রিয়েট হয়েছে, যে একটা মেয়ে যে পাহাড়ে পাহাড়ে উপত্যকায় সে ফসল কাটতেছে এবং একা একা গান গাচ্ছে, এরকম একটা ছবি ক্রিয়েট হয়েছে। কোন কথাটার মাধ্যমে, এই যে দেখো এই কথাটার মাধ্যমে, যে বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড। দেখো দেখো, যে একজন সিঙ্গেল একটা মেয়ে, একা একটা মেয়ে পাহাড়ে কি করতেছে, একা এই যে মাঠের মধ্যে কাজ করতেছে। ঠিক না? এই যে কথাটা দ্বারা আমাদের মনের মধ্যে একটা যে কি তৈরি হয়েছে, একটা মেয়ের ইমেজ তৈরি হয়েছে। তাহলে আমাদের মনের মধ্যে ইমেজ তৈরি, যেটা হচ্ছে আমাদের দেখার সাথে রিলেটেড, এটাকে হচ্ছে ভিজুয়াল ইমেজ। স্লাইড, স্লাইড মানে কি, স্লাইড মানে হচ্ছে দেখা। ঠিক আছে, স্লাইড মানে কি, দেখা। এটা হচ্ছে আমাদের দেখার সাথে রিলেটেড। তার মানে দেখো এখানে কি বলতেছে, উই ক্যান ইমাজিন, আমরা ইমাজিন করতে পারি, দ্য কোয়াইট ভ্যালি, গোল্ডেন ক্রপস অ্যান্ড দ্য দ্য গার্ল ওয়ার্কিং পিসফুলি। যে এই কথাটা আমরা ইমাজিন ইমাজিন করতে পারি, যে একটা শান্ত একটা উপত্যকায় একটা গার্ল, একটা মেয়ে কি করতেছে, শস্য কাটতেছে এবং একা একা কাজ করতেছে। তারপরে দেখো সেকেন্ড কি ধর ইমেজারি আছে, অডিটরি ইমেজারি। অডিটরি মানে কি, অডিটরি মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের সাউন্ড, সাউন্ড রিলেটেড, সাউন্ড রিলেটেড যে ইমেজটা হচ্ছে আমাদের সাউন্ড ক্রিয়েট করে আমাদের মনের মধ্যে, এটাকে বলে অডিটরি ইমেজারি। দা মেলোডি অফ হার সং ফিল দ্য ইয়ার। এই যে তার এই গানটা হচ্ছে বলছে না, যে এই যে উপত্যকায় হচ্ছে কি হচ্ছে প্রবাহিত করে ফেলছে তার এই গানটা, তে তার বাতাসটাকে হচ্ছে প্রবাহিত হয়ে গেছে তার এই গানটা। দ্য পোয়েট কম্পেয়ার্স হার ভয়েস, তো কবি তার ভয়েসটাকে কার সাথে তুলনা করছে, টু এ নাইটিঙ্গেল, একটা নাইটিঙ্গেল পাখির সাথে। ঠিক না? এন্ড এ কুকো বার্ড, এন্ড কার সাথে, কুবার্ড কোকিলের সাথে। তার এই ভয়েসটা কার সাথে তুলনা করছে, না কোকিলের সাথে এবং নাইটিঙ্গেল পাখির সাথে। নাইটিঙ্গেল বাংলায় বলেছে বুলবুল, বুলবুলি পাখি আর কি, যে বুলবুল পাখি এরকম বলে আর কি বাংলায়। বাংলায় বুলবুল পাখি পাখি বলে, আর হচ্ছে ইংলিশে বলে নাইটিঙ্গেল। তারপরে কি বলতেছে, এই দুইটা পাখির সাথে তার ভয়েসটাকে তুলনা করছে। তারপর বলতেছে শোয়িং হাউ সুইট অ্যান্ড অ্যান্ড পাওয়ারফুল হার সং ইজ, এবং এই জিনিসটা দেখাচ্ছে কবি যে তার গানটা কত সুরালু, কত মধুর এবং কত পাওয়ারফুল। এই যে দেখো, দ্য ভেলি প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড। এই কথা দ্বারা আমাদের যে অডিটরি যে ইমেজ আছে, আমাদের যে সেন্স অফ সেন্স অফ লিসেনিং, ঠিক আছে, সেন্স অফ যে লিসেনিং যেটা আছে, আমরা যে যে জিনিসটা আমরা শুনি, শোনার পর আমাদের মধ্যে যে এরকম একটা ইমেজ তৈরি হয়, এই কথাটা দ্বারা আমাদের মনের মধ্যে এরকম একটা ইমেজ তৈরি হচ্ছে মনের মধ্যে, যে একটা মেয়ে গান গাচ্ছে পাহাড়, এই গানটা হচ্ছে পাহাড়টাকে কি হচ্ছে আচ্ছন্ন করে ফেলছে, এরকম একটা গান। তা আমাদের এইটা কার সাথে রিলেটেড, আমাদের হিয়ারিং এর সাথে রিলেটেড। ঠিক না? তারপর বুঝছো তো ইমেজ, ইমেজ জিনিসটা বুঝছো, ক্লিয়ার? আমাকে জানো ইমেজ জিনিসটা বুঝছো কিনা। হুম। ওকে। স্লাইড মানে হচ্ছে দেখা, মানে হচ্ছে দেখা, যেটা হচ্ছে আমাদের দেখার সাথে রিলেটেড, মানে যেটা হচ্ছে আমাদের দেখা, মানে চোখে দেখার সাথে রিলেটেড এরকম আর কি। আর অডিটরি মানে আমাদের যেটা হচ্ছে আমাদের হিয়ারিং, মানে হিয়ারিং এর সাথে রিলেটেড, মানে সাউন্ড, সাউন্ড রিলেটেড। আচ্ছা, মূলত হচ্ছে এই দুই ধরনের সাউন্ড কবি এখানে ইউজ করা হয়েছে, মানে হচ্ছে ইমেজ ইউজ করেছে, সাউন্ড না, ইমেজ ইউজ করা হয়েছে আর কি। তো এখানে ফিগার অফ স্পিচ কি কি আছে দেখি। যে একটা তো আমরা ইমেজারি পাইলাম, যে ইমেজ ব্যবহার করেছে, ঠিক না, ইমেজারি পাইলাম। কবি এখানে তোমার অডিটরি ইমেজ আর হচ্ছে তোমার এই যে ভিজুয়াল ইমেজ, যে এখানে ভিজুয়াল ইমেজ আর হচ্ছে কি অডিটরি ইমেজ, এই দুইটা ইউজ করা হয়েছে। এখানে তো আমরা আগে দেখলাম ইমেজ ব্যবহার করা হয়েছে, তারপর কি এসে সিমিলি ব্যবহার করা হয়েছে। সিমিলি এখানে যখন, এখানে তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে, এখানে সরাসরি কিন্তু তোমার এজ এবং লাইক দিয়ে কিন্তু তুলনা করাই নাই। আমরা জানি সিমিলি মানে হচ্ছে কি যখন এজ এবং লাইক দিয়ে তুলনা করা হবে, কিন্তু এখানে তুলনা করা হয়েছে, কিন্তু তোমার সরাসরি তোমার এজ এবং লাইক ইউজ করা হয় নাই। তবুও এটা সিমিলি এখানে, যেহেতু কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, কম্পেয়ার করেছে নাইটিঙ্গেলের সাথে এবং হচ্ছে তোমার কুকুবার সাথে।
তো এখানে যদিও সরাসরি কম্পেয়ার করা হয় নাই, কিন্তু তোমার এই লাইক এজ এবং লাইক ইউজ করে কম্পেয়ার করে নাই, কিন্তু তারপর এটা কি সিমিলি। নাইটিঙ্গেল এবং আর কার সাথে তুলনা করা হয়েছে? আর হচ্ছে কোকো বার্ডের সাথে তুলনা করা হয়েছে। তারপরে পার্সনিফিকেশন, এখানে পার্সনিফিকেশন আছে। পার্সনিফিকেশন কি? দেখো পার্সনিফিকেশন মানে কি, মানে পার্সনিফিকেশন মানে কি, পার্সনিফিকেশন মানে হচ্ছে মানে যেটা হচ্ছে অবজেক্ট বা হচ্ছে নন লিভিং, মানে যেটা হচ্ছে বস্তু, বস্তুর মধ্যে হচ্ছে প্রাণের অস্তিত্ব দেওয়া বা প্রাণের বৈশিষ্ট্য দেওয়া, প্রাণের বৈশিষ্ট্য দেওয়া বা মানুষের বৈশিষ্ট্য দেওয়া, বস্তুর মধ্যে প্রাণ অথবা মানুষের বৈশিষ্ট্য দেওয়াকে হচ্ছে কি পার্সনিফিকেশন। তার মানে কি এখানে দেওয়া আছে নন নন হিউম্যান থিংস আর গিভেন হিউম্যান কোয়ালিটিস, মানে নন হিউম্যানের মধ্যে কি দেওয়া হিউম্যান কোয়ালিটিস দেওয়া হচ্ছে কি পার্সনিফিকেশন। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিচ্ছে দ্য সাইলেন্স অফ দ্য বেলি অর দ্য সাউন্ড অফ হার সং ইজ ডিসক্রাইব, তার সাউন্ডটাকে এমন ভাবে ডিসক্রাইব করেছে এস ইফ ইট হ্যাজ লাইফ, মানে কি তার সাউন্ডটাকে এরকম ভাবে ডিসক্রাইব করা হয়েছে যেটা হচ্ছে কি এটা জীবন্ত। ঠিক আছে, কবি বলছে না, কবি সাউন্ডটা হচ্ছে তার হৃদয়ের মধ্যে বহন করছে। ঠিক আছে, যে মনে হচ্ছে কবি হচ্ছে এরকম ভাবে ডিসক্রাইব করা হয়েছে, মনে হচ্ছে যে তার এই সাউন্ডটা, তা সেটা কি, সেটা জীবন্ত। না, এখানে ধর মেটাফোর হবে না, মেটাফোর হবে না, উইদাউট ছাড়া ইয়ে করলে। হ্যাঁ, অনেক সময় মেটাফোর হয়। যেমন ধরো ইউ আর রোজ, ঠিক আছে, তুমি গোলাপ, এরকম এটা হচ্ছে তোমার মেটাফোর হতে পারে। কিন্তু এখানে তোমার সিমিলি হবে, ডাইরেক্ট সরাসরি হচ্ছে কোনো সিমিলার, প্রায় সিমিলার কোনো কিছুর সাথে যখন তুলনা করাই, তখন এটা হচ্ছে সিমিলি, প্রায় সিমিলার। যেমন ধরো এই যে তার গানটা কার সাথে তুলনা হয়েছে, নাইটিঙ্গেলের সাথে। কার সাথে তুলনা করা হয়েছে? নাইটিঙ্গেলের সাথে। নাইটিঙ্গেলের কাজ কি? হ্যাঁ, নাইটিঙ্গেলের কাজ কি? নাইটিঙ্গেল কাজ হচ্ছে গান গাওয়া। তো দেখো নাইটিঙ্গেল আর তার সাথে অনেকটাই কি সিমিলার, সেও গান গাচ্ছে, এই জন্য তো মূলত এটা সিমিলি। আর হচ্ছে ইউ আর রোজ, তুমি হচ্ছে গোলাপ। তো তুমি আর গোলাপ দুইটা কিন্তু একই জিনিস না। তুমি তুমি হচ্ছে গোলাপ, ইউ আর মন, তাহলে সে মন, সে সমান সমান মন হইতে পারে না, ঠিক না? মানে সে ডিফারেন্স কোনো জিনিসের সাথে তুলনা করাবে। এখানে দেখো সিমিলি এই জন্য এটা বলা হয়েছে, মানে কাছাকাছি বস্তু, মানে হচ্ছে নাইটিঙ্গেল পাখি হচ্ছে গান গাচ্ছে, বা হচ্ছে তোমার কোকো বার্ড যেটা, এটা হচ্ছে গান গাচ্ছে, এই জন্য মূলত সিমিলার জিনিসকে বলছে। আচ্ছা যাই হোক, আমাদের ক্লাস সময় শেষ হয়ে আসতেছে, আমাদের ইয়েও শেষ হয়ে আসতেছে, আমি এইচডব্লিউ দিয়ে দিব। তারপর তারপর হচ্ছে এখানে হাইপারবোল। এই যে হাইপারবোল তো বললামই, যে হচ্ছে কবি এরকম ভাবে জিনিসগুলো বর্ণনা করতেছে যে এটা, এগুলো হচ্ছে এক্সাগাইট মানে অতিরঞ্জন করে বর্ণনা করছে, যে মনে হচ্ছে তার গানটা হচ্ছে সমুদ্রের নীরবতাকে ভেঙে ফেলছে। ঠিক আছে না, এই কথাগুলো হচ্ছে এক্সাগাইট, অতিরঞ্জন। কেন এক্সাম্পল দিবা, আমি এক্সাম্পল দিতে খেয়াল নাই। তারপর হচ্ছে এলিটারেশন। এলিটারেশন মানে কি? এলিটারেশন মানে হচ্ছে সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডে রিপিট হওয়া, কনসোনেন্ট সাউন্ড কি হওয়া, রিপিট হওয়া। যেমন ধরো সরু, ও সাউন্ড কিন্তু বারবার রিপিট হচ্ছে। যেমন ধরো লস, সরু, সাম, এদের দেখো, এই সাউন্ড গুলো কি হচ্ছে, রিপিট হচ্ছে, ঠিক না? এগুলো কি হচ্ছে, রিপিট হচ্ছে। এই জন্য এটা হচ্ছে ইলিটারেশন। ইলিটারেশন মানে কি? কনসোনেন্ট সাউন্ড কি হওয়া, বারবার রিপিট হওয়া, এই হচ্ছে ইলিটারেশন। তো তোমাদের এইচডব্লিউ থাকবে হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং, সামারি, থিম, তারপর হচ্ছে ফিগার অফ স্পিচ, মানে শেষের যা আছে সবগুলাই তোমাদের এইচডব্লিউ থাকবে। বুঝছো?